আসসালামু আলাইকুম। কিছু খবর থাকে এমন যেগুলো শুধু শিরোনামে সীমাবদ্ধ থাকে না। এগুলো ভবিষ্যতের মানচিত্র বদলে দিতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা শুধু একটা সামরিক জোটের খবর না। এটা বাংলাদেশের কৌশলগত অবস্থান, পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। আন্তর্জাতিক মহলে এখন জোর আলোচনা চলছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব এই ৩ দেশের সম্ভাব্য সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে যাচ্ছে কিনা সে ব্যাপারটা নিয়ে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের পরে। এই জল্পনাটা কিন্তু হঠাৎ করে তৈরি হয় নাই। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা নতুন মেরুকরণ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এই ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে গত কয়েক মাসেই উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক কিন্তু অনেক বেড়েছে আমরা দেখেছি। একই সময়ে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি আছে সেটাও কিন্তু আলোচনায় একটা নতুন মাত্রা যোগ করেছে। এই জোটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে, যখন পাকিস্তান এবং সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছিল। এই চুক্তির সব থেকে বড় তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, এক দেশের ওপর হামলা হলে সেটা ২ দেশের ওপর হামলা হিসেবেই গণ্য হবে। অনেকটা ন্যাটোর মতো, ন্যাটোর যে সম্মিলিত প্রতিরক্ষা নীতিটা আছে সেটার মতো। ২০২৬ সালের জানুয়ারির সর্বশেষ তথ্য যেটা বলছে, তুরস্কও কিন্তু এই জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ৩ দেশ যদি এক হয় তাহলে এই শক্তির চিত্রটা কেমন দাঁড়াবে? পাকিস্তান তো একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আর তুরস্ক কিন্তু ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী একটা দেশ। আর সৌদি আরব, সে তো বিশাল আর্থিক সক্ষমতার দেশ। এই যে ৩টা শক্তির সমন্বয় একটা শক্তিশালী সামরিক ত্রিভুজ কিন্তু তারা তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি এই জোটের অংশ হয় তাহলে লাভটা কোথায়? বাংলাদেশের জন্য এই জোটের মূল সুযোগটাই কিন্তু থাকবে সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবিলা করা এবং যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের সৌদি মডেলের প্রতিরক্ষা চুক্তির আদলে একটা খসড়া তৈরিতে কিন্তু আগ্রহও দেখিয়েছে। গত ১ বছরে পাকিস্তানি সামরিক নেতৃত্বের ঢাকা সফরের সংখ্যা উল্লেখযোগ্যভাবেই কিন্তু বেড়েছে। আর ২০২৬ সালের জানুয়ারিতেও বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরের সময় JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে, যেটা বাংলাদেশের ফোর্সেস গোল ২০৩০ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া পাকিস্তান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জন্য সুপার মুশাক নামে প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রস্তুতি দিয়েছে। এই যে সহযোগিতা, এই সহযোগিতা শুধু অস্ত্র কেনাবেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। এর মধ্যে কিন্তু আরও কিছু বিষয় থাকতে পারে। এর মধ্যে থাকতে পারে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ আদৌ এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কিনা। এর বড় অংশ কিন্তু নির্ভর করছে এই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে নতুন সরকার গঠিত হবে সেই সরকারের পররাষ্ট্রনীতির উপরেই। বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় খসড়া চুক্তির কাজ অনেক দূরে কিন্তু এগিয়ে গেছে। অনেক দূর এগুলেও কিন্তু চূড়ান্ত অনুমোদন দেবে পরবর্তী নির্বাচিত সংসদই। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে প্রতিরক্ষা আধুনিকায়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে এই জোট কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ তৈরি করবে। তবে ঐতিহাসিক বাস্তবতা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ সব কিছু বিবেচনায় নিয়ে যদি বলি, তাহলে খুব সতর্কভাবে এই সিদ্ধান্ত নিতে হবে। শেষ প্রশ্নটা আপনাদের কাছে, বাংলাদেশের কি সত্যি এই চতুর্মুখী সামরিক জোটে যোগ দেওয়া উচিত, নাকি এই সিদ্ধান্ত আমাদের জন্য নতুন কোনো ঝুঁকি তৈরি করতে পারে? আরও একটা বিষয় আপনাদের বলি, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন যে বাংলাদেশের ৩ পাশে ৫টা বিমান ঘাঁটি সচল করেছে ভারত ইতিমধ্যেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টা পরিত্যক্ত এয়ারস্ট্রিপ ভারত সরকার পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে টানাপোড়েনের সম্পর্কটা চলছে, এটা কিন্তু শুধু কূটনৈতিক টানাপোড়েন না,
এটা কিন্তু স্পষ্টভাবেই একটা চাপের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। 3 পাশে 5টা বিমান ঘাঁটি সচল করা, চিকেন নেকের অজুহাত দেয়া, লালমনিরহাটকে কেন্দ্র করে তাদের যে উদ্বেগ, সীমান্তে নতুন সেনা ঘাঁটি, আর তার সঙ্গে মাঠে মাঠে অপমানের ঘটনা, মুস্তাফিজ ইস্যু, বিপিএল কাণ্ড, ভিসা, বাণিজ্য, ট্রানজিট, সব কিছু মিলিয়ে এগুলা কিন্তু কোনো বিচ্ছিন্ন কিছু না, এগুলো একটা প্যাটার্ন। এগুলো যে ভারত শুধু আত্মরক্ষার জন্য করছে এগুলা কিন্তু আর বিশ্বাস করার জায়গা নেই। ভারত বহুদিন ধরেই বাংলাদেশকে একটা ম্যানেজেবল প্রতিবেশী হিসেবে দেখতে চেয়েছে। আগে সেটা হয়েছে রাজনৈতিক প্রভাব দিয়ে, এখন সেই সুযোগ যেহেতু কমে আসছে তাই তারা সামরিক এবং কৌশলগত চাপ দেওয়ার চেষ্টা করছে। দেখেন, এখানে আমাদের অবস্থানটা পরিষ্কার, বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা চলছে। এটা কিন্তু সরাসরি যুদ্ধের হুমকি না, কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাপের রাখার একটা নীতি। আর ঠিক এই যে বাস্তবতাটা, এই বাস্তবতায় আগের ওই শুধু ব্যালেন্স যে কথাটা ছিল, যে আমরা যে শুধু ব্যালেন্স করে চলি, কারোর সাথে হচ্ছে আমরা সংঘাতে যাই না, আমরা সংঘাতে জড়াই না, হ্যাঁ, এখন কিন্তু সেটা হচ্ছে সেই ব্যালেন্স কথাটা কিন্তু এখানে আর যথেষ্ট থাকছে না। একজন বাংলাদেশি হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশকে আর শুধু সবার সঙ্গে ভালো সম্পর্ক এই নীতিতে থেমে থাকলে কিন্তু চলবে না। বাংলাদেশকে দেখাতে হবে আমাদেরও বিকল্প আছে, আমরা কিন্তু একা না। আমাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ যদি হয় তাহলে আমরাও প্রস্তুত। এই জায়গা থেকেই কিন্তু পাকিস্তান, তুরস্ক, সৌদি, এই যে জোটের প্রসঙ্গটা যে হঠাৎ করে যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা কিন্তু এই জায়গা থেকেই হয়েছে। এখন আমি বলবো বাংলাদেশের দরকার হচ্ছে কৌশলগত ডিটারেন্স, যাতে কেউ সহজে আমাদেরকে চাপ দেওয়ার সাহস না পায়। এর মানে এই না যে আমরা যুদ্ধ চাই, এর মানে এই যে আমরা দুর্বলতা দেখাইতে চাই না। আর একটা কথা খুব স্পষ্টভাবে বলি, যে দেশ সীমান্তে বিমান ঘাঁটি জাগিয়ে তোলে আর বলে যে এটা একটা রুটিন, সে আসলে একটাই মেসেজ দেয় যে তোমাকে নজরে রাখছি। এই মেসেজের জবাব নীরবতা দিয়ে দেওয়া যায় না। তাই আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশকে আরও শক্ত, আরও আত্মবিশ্বাসী এবং আরও প্রস্তুত হতে হবে, শুধু কথায় নয়, নীতিতে, সম্পর্কে এবং প্রয়োজনে কৌশলগত অংশীদারিত্বেও। এটা আবেগ না, এটাই বাস্তবতা। এ সম্পর্কে আপনার ধারণা কি? বাংলাদেশের কি এই জোটে অংশগ্রহণ করা উচিত হবে নাকি হবে না? আপনার মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ একজন সচেতন বাঙালি হিসেবে আপনার মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।